দেখো তো স্লো হয়ে গেছে। কেন কি হলো তো? হ্যাঁ ইয়েস, খালি রাখো। প্রদীপটা এটা লাগাবেন, দরজাটা টান দেন, দরজা টান দেন। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। তার আগে বলেন আমাকে শোনা যাচ্ছে কিনা, আর সবাই কেমন আছেন একটু কমেন্টসে জানাবেন আমাকে, ঠিক আছে? হ্যাঁ,
রাজীব আল হাসান সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ মোবাশিরাতুল জান্নাত আতিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাই। দিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। কেম মোহাম্মদ আলামিন, ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই, ভালো আছি। হালিমা শিমু, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, শ্যামলী ইলনা, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলেন, হ্যাঁ। আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ, আমি ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, দেখেন, আজকে আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে বাংলাদেশের হচ্ছে সম্পদ সমূহ, হ্যাঁ। তো বাংলাদেশের সম্পদ সমূহের মধ্যে কৃষি সম্পদ আছে, বনজ সম্পদ আছে, প্রাণী সম্পদ আছে। তো আমরা কৃষি সম্পদ নিয়ে আজকে শুরু করবো, পিডিএফ দিয়ে ক্লাস দিব, হ্যাঁ। এবং ক্লাস শেষ করে আপনাদের পিডিএফ আমি দিয়ে দিব। ক্লাস শেষ করে আপনাদের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। ক্লাস শেষ করে পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, রশন রাজ, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা চলে যাব, হ্যাঁ, মূল ক্লাসে আমরা চলে যাব। আমরা প্রথমে কৃষি সম্পদ দিয়ে শুরু করি, ঠিক আছে। কৃষি সম্পদ দিয়ে আমরা শুরু করি। বাংলাদেশের কৃষি সম্পদ, হ্যাঁ। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, তাই না? বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। দেখেন, আচ্ছা, দেখেন, বলা হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ। বলা হয় বাংলাদেশের হচ্ছে মাথা পিছু যে জমির পরিমাণ রয়েছে, এটা হচ্ছে 0.15 একর। অর্থাৎ আমাদের যে প্রায় 18 কোটি মানুষ রয়েছে, এই 18 কোটি মানুষের মাথা পিছু জমির পরিমাণ হচ্ছে 0.15 একর, হ্যাঁ। আর 3 বিঘাতে কিন্তু 1 একর হয়, 3 বিঘাতে 1 একর হয়। আর 9 বিঘাতে 1 হেক্টর হয় কিন্তু। আচ্ছা, এরপরে দেখেন ভূমিহীন চাষি কাদের বলা হয়। ভূমিহীন চাষি কাদের বলা হয়, ঠিক আছে। বলা হয় যে সকল কৃষকদের নিজেদের জমির পরিমাণ 1 একরের নিচে, তাদেরকে বলা হয় ভূমিহীন চাষি বলা হয়। 1 একরের নিচে তাদেরকে ভূমিহীন চাষি বলা হয়। আর বাংলাদেশের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হচ্ছে কৃষির উপর নির্ভরশীল হচ্ছে 80% লোক। এটা সত্য কথা যে বাংলাদেশের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হচ্ছে 80% লোক হচ্ছে এই কৃষির উপর কিন্তু হচ্ছে নির্ভরশীল, ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে আমাদের ফসল তোলার যে হচ্ছে ঋতু আছে, এটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে রবি শস্য, একটা হচ্ছে রবি শস্য, আর একটা হচ্ছে খরিফ শস্য।
রবি শস্য বলতে আমরা মূলত শীতকালীন শস্যকে বোঝাই। ঠিক আছে, বলা হয়ে থাকে যে আহ আহ শীতকালীন শস্যকে বোঝায় এই রবি শস্য বলতে। আর গ্রীষ্মকালীন শস্য হচ্ছে খরিফ শস্য। হ্যাঁ, খরিফ শস্য। দেখেন, কৃষির রবি মৌসুম হচ্ছে শুরু হয় কার্তিক থেকে ফাল্গুন মাস, অর্থাৎ এই যে আশ্বিন কার্তিক মাস বলা হয় না, কার্তিক মাসে যখন আমাদের এই যে কার্তিক মাস, এখন কিন্তু আমাদের রবি মানে রবি মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ রবি শস্যের সময়কাল কিন্তু শুরু হয়ে গেছে কার্তিক মাস, এখন তো অগ্রহায়ণ মাস। তো দেখেন, এই যে কার্তিক মাস, এই কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত আমাদের বলা হয় রবি শস্য বলা হয়। এই সময় যে ফসলগুলো ওঠে এইগুলোকে রবি শস্য বলা হয়, মানে শীতকালীন ফসলকে আমরা রবি শস্য বলি, আর গ্রীষ্মকালীন শস্যকে মূলত আমরা খরিফ শস্য বলি। ঠিক আছে, আর ফসল তোলার ঋতু হচ্ছে তিনটা, একটা ভাদই ভাদ্র মাস, একটা হৈমন্তিক এখন, আর একটা হচ্ছে রবি মানে শীতকালীন। ঠিক আছে, আচ্ছা। এরপরে জুম কি? জুম হচ্ছে এক ধরনের চাষাবাদ, এটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। বলা হয় একসাথে অনেকগুলো ফসল চাষ, পাহাড়ি অঞ্চলে একসাথে অনেকগুলো ফসল, আবারও বলছি পাহাড়ি অঞ্চলে একসাথে অনেকগুলো ফসল চাষাবাদ করার পদ্ধতিকে বলা হচ্ছে জুম চাষ বলা হয়। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে কিনা বলেন তো একটু। শুনেন, খুব বোঝানোর কিছু নাই এইখানে। আমি বলবো, আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? তাহলে হবে ইনশাল্লাহ। ওকে, ওকে। এরপর, আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে কি, এরপরে এরপর হচ্ছে এই জুম হচ্ছে একটা, তো একটা অর্থনীতি, কৃষি অর্থনীতি, এটার অপর নাম হচ্ছে সল্ট পদ্ধতি বলা হয়, সল্ট পদ্ধতি বলা হয়। আচ্ছা, এরপর দেখেন বলা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি করা হয়, কৃষি আদমশুমারি করা হয় 2019 সালে। এখন পর্যন্ত বাংলাদেশের কৃষিতে আদমশুমারি বা কৃষি শুমারি হচ্ছে 5 বার: 1977 সালে প্রথম, 86 সালে দ্বিতীয়, 97 সালে তৃতীয়, 2008 সালে হচ্ছে চতুর্থ, আর সর্বশেষ 2019। অর্থাৎ আমাদের দেশে এখন পর্যন্ত কৃষি শুমারি হচ্ছে 5 বার। এরপর দেখেন স্বর্ণা সার, এটা এক ধরনের জৈব সার। এই স্বর্ণা সার আবিষ্কার করেন ডক্টর সৈয়দ আব্দুল খালেক, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে হরমোন ইনাডিড সার, হরমোন ইনাডিড সার। ঠিক আছে, আচ্ছা। এটা আমি হচ্ছে এই একবারে জানুয়ারি মাসে যে আপডেট আসবে নি, ওই আপডেটে আমি সবাইকে আপনাদের 400টা সাম্প্রতিক কোশ্চেন দিয়ে দেবো। হ্যাঁ, 400টা সাম্প্রতিক কোশ্চেন দিয়ে দেবো, ওইগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, ওইখানে অনেক কিছু থাকবে। ঠিক আছে, রাজীব আল হাসান, আমি সাম্প্রতিক কোশ্চেন 400টা দিয়ে দিব ভাই। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। এরপর দেখেন বলা হচ্ছে যে এই স্বর্ণাসার আবিষ্কার করেন ডক্টর সৈয়দ আব্দুল খালেক। এই এই স্বর্ণাসারের বৈজ্ঞানিক নাম হচ্ছে হরমোন ইনাডিড সার। এরপর দেখেন বীজ শোধন যন্ত্র আবিষ্কার করেন প্রফেসর ডক্টর বাহাদুর মিয়া, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ছিলেন। আর বাংলাদেশ সার ও বীজ ছিটানোর যন্ত্র আবিষ্কার করেন এটিএম জিয়াউদ্দিন, এটিএম জিয়াউদ্দিন। ঠিক আছে, এটিএম জিয়াউদ্দিন। ঠিক আছে, এটিএম জিয়াউদ্দিন।
ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপর দেখেন, আমরা চলে যাব হচ্ছে কৃষি সংক্রান্ত কিছু তথ্য আছে। কৃষি, না চা খাবো না, না কি নিয়ে আসবেন, কিছু পাবেন এখন? ভাজা পোড়া কিছু পাবেন? ওই সিঙ্গাড়া ওইখান থেকে পাইলে নিয়ে আসেন। ওকে, দেখেন, বলা হচ্ছে কৃষি সংক্রান্ত আরো কিছু তথ্য আছে। যেমন এই যে বাহার, মানিক, রতন, এগুলো হচ্ছে টমেটোর জাত। আবার অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, অমৃত সাগর, মেহের সাগর, এগুলা কলার জাত। আবার পদ্মা, এটা তো একটা নদী না, বাংলাদেশের দীর্ঘতম নদী, আবার বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী পদ্মা। এই পদ্মা ব্যতীত, দেখেন, পদ্মা নদী ব্যতীত কি উন্নত জাতের তরমুজ, তরমুজের জাত। আবার নদী ছাড়া মহানন্দা কি উন্নত জাতের আম, নদী ছাড়া মহানন্দা কি উন্নত জাতের আম। এরপর দেখেন বলা হচ্ছে, এরপর নদী ছাড়া যমুনা কি এক প্রকার উচ্চ ফলনশীল মরিচ, মানে ঝাল আর কি আমরা যেটা বলি। এরপর দেখেন, এরপর দেখেন কচু হচ্ছে রবি ফসল নয়। এই কচুতে প্রচুর পরিমাণ লৌহ থাকে। প্রশ্ন আসে যে কচুতে কি থাকে, সবচেয়ে বেশি পরিমাণ লৌহ থাকে কচুতে। এরপর কচুরিপানা কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে? এটা মেক্সিকো, ওই যে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো থেকে এই কচুরিপানা হচ্ছে বাংলাদেশে নিয়ে আসা হয়। ঠিক আছে, বাংলাদেশে নিয়ে আসা হয়। ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে, এরপর দেখেন বলা হয় কি, যে প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে? নারায়ণগঞ্জকে। ডান্ডি কিন্তু একটা বিখ্যাত শহর, হ্যাঁ। এই ডান্ডি, এই ডান্ডি একটা বিখ্যাত শহর। ডান্ডি হচ্ছে একটা শহর, বিখ্যাত শহর। এই ডান্ডি শহর হচ্ছে ইউরোপের স্কটল্যান্ডে অবস্থিত, স্কটল্যান্ডে অবস্থিত, হ্যাঁ। তো বাংলাদেশের নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। কেন প্রাচ্যের ডান্ডি বলা হয়? কারণ স্কটল্যান্ড তো আমরা বলি পাশ্চাত্য, মানে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে গেলে বলি আমরা পাশ্চাত্য। ঠিক আছে। যেমন আমরা বলি না ওয়েস্টার্ন কালচার বলি না, মানে কলকাতাতে, কলকাতাকেও তো আমরা ওয়েস্টার্ন কালচার বলি ওদের কালচারকে। তো এটা তো আরো পশ্চিমে, ইউরোপের দেশ। তো ওই ডান্ডি শহর পাট ও বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। ঠিক আছে। তো বাংলাদেশের নারায়ণগঞ্জ একসময় পাট ও বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল, যার কারণে এই নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডান্ডি বলা হয়ে থাকে। এরপর দেখেন বলা হচ্ছে লোহের অভাবে গাছের পাতার রং বাদামি হয়ে যায়, আর ইথিলিনের কারণে কি হয়? গাছের ফল পাকে। ঠিক আছে। আর পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে আনারস বেশি উৎপন্ন হয়, আর আনারস চাষের কারণে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আর বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান ঢাকার কাশিমপুর কারাগারে হচ্ছে অবস্থিত। ঠিক আছে, ঢাকার কাশিমপুর কারাগারে অবস্থিত। এগুলো বুঝতে পারলে বলেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে।
এরপরে দেখেন বাংলাদেশের সেচ প্রকল্প ও বাঁধ। হ্যাঁ, বাংলাদেশের সেচ প্রকল্প ও বাঁধ, বাংলাদেশের সেচ প্রকল্প ও বাঁধ দেখেন বলা হয় বাংলাদেশের প্রথম সেচ প্রকল্পের নাম হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এটা যশোর, খুলনা ও কুষ্টিয়ায় অবস্থিত। যশোর, খুলনায়, কুষ্টিয়ায় অবস্থিত। আর বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম হচ্ছে তিস্তা বাঁধ প্রকল্প, যেটা লালমনিরহাটে অবস্থিত। বলা হয় তিস্তা বাঁধ প্রকল্প হলো রংপুর ও দিনাজপুর, অর্থাৎ এই রংপুর দিনাজপুর অঞ্চলে এই যে তিস্তা যে সেচ প্রকল্প আছে এটা থেকে কি করা হয়, পানি সরবরাহ করা হয় কৃষিকাজের জন্য। এরপর বাকলান বাঁধ, এটা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। এই বাকলান বাঁধ নির্মাণ করা হয়েছিল 1864 সালে। 1864 সালে, ঠিক আছে। তাহলে বাংলাদেশের প্রথম সেচ প্রকল্পের নাম হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, আর বৃহত্তম সেচ প্রকল্পের নাম হচ্ছে তিস্তা বাঁধ প্রকল্প, ঠিক আছে। এই তিস্তা বাঁধ প্রকল্প রংপুর দিনাজপুরে অবস্থিত। আর বাকলান বাঁধ এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, অর্থাৎ 1864 সালে ঢাকা শহরকে রক্ষা করার জন্য বুড়িগঙ্গা নদীতে যে বাঁধ দেওয়া হয় ওটাকে বলা হচ্ছে বাকলান বাঁধ। এটা ঢাকার ওই পুরান ঢাকার সদরঘাট এলাকায় অবস্থিত বাকলান বাঁধ, ঠিক আছে। পুরান ঢাকার সদরঘাট এলাকায় হচ্ছে এই বাকলান বাঁধ হচ্ছে অবস্থিত, ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে যে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় কোথায়? চাঁদনী ঘাটে। কোথায় স্থাপিত হয়? চাঁদনী ঘাটে। খুব গুরুত্বপূর্ণ না? খুব গুরুত্বপূর্ণ না। এরপর হচ্ছে মাটি। আচ্ছা, মাটিটা গুরুত্বপূর্ণ একটু, একটু দেখেন মাটি। আচ্ছা, মাটি, মাটি আমরা প্রথমটা পড়বো না, প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে মাটি 5 প্রকার। দ্বিতীয়টা পড়বো যে বনটের উপর ভিত্তি করে, বনটের উপর ভিত্তি করে মাটি কয় প্রকার? বনটের উপর ভিত্তি করে মাটি হচ্ছে 3 প্রকার: এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। এখানে বলা হচ্ছে বেলে মাটি, দোআঁশ মাটি এবং হচ্ছে এঁটেল মাটি। হ্যাঁ, এই বেলে মাটির হচ্ছে একটা বৈশিষ্ট্য, পানির ধারণ ক্ষমতা কম। আর এই দোআঁশ মাটি হচ্ছে চাষাবাদের জন্য উপযোগী, আদর্শ মাটি বলা হয় এই দোআঁশ মাটিকে। আর এঁটেল মাটি, এই এঁটেল মাটির আবার পানির ধারণ ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি। যে মাটিতে 70 ভাগ বা তার বেশি বালি কণা থাকে তাকে বেলে মাটি বলা হয়। দেখেন বেলে মাটিতে পানির ধারণ ক্ষমতা কম, আবার চাষের জন্য উপযোগী নয় হচ্ছে এই বেলে মাটি। এরপর যে মাটিতে বালি, পানি, কর্দমকণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান থাকে তাকে বলা হয় দোআঁশ মাটি বলা হয়, ঠিক আছে। তাকে কি বলা হয়? দোআঁশ মাটি বলা হয়ে থাকে। ঠিক আছে না এই পর্যন্ত? এরপর, এরপর দেখেন, এরপর, এরপর দেখেন বলা হচ্ছে পিট মাটি, কালো মাটি, এটা এক ধরনের, এটা ফরিদপুরে পাওয়া যায়, ফরিদপুরে পাওয়া যায়, ঠিক আছে। এরপর দেখেন বলা হচ্ছে কি, এরপর, এরপর দেখেন মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন, ঠিক আছে। আবার বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে দেখেন এই মাটির উর্বরতা হচ্ছে বৃদ্ধি পায়। এরপর বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের নাইট্রোজেন উপাদান আবার বৃদ্ধি পায়। তারপরে বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের নাইট্রোজেন খাদ্য উপাদান বৃদ্ধি পায়। আর দোআঁশ মাটি চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী মাটি, ঠিক আছে। দোআঁশ মাটি চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী মাটি। এরপরে দেখেন বলা হচ্ছে যে মাটিতে 40-50% কর্দম কণা থাকে তাকে এঁটেল মাটি বলা হয়। এই এঁটেল মাটিতে পানির ধারণ ক্ষমতা বেশি। আবার এঁটেল মাটিকে ভারী মাটি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় মাটির অম্লতা হ্রাসের জন্য। আর বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট এটা ঢাকায় অবস্থিত, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। আর বলা হচ্ছে যে হিউমাস কি করে? হিউমাস হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধিতে হচ্ছে সাহায্য করে। হিউমাস মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে। আর পচা মাটিতে যেটা পাওয়া যায়, মিথেন গ্যাস পাওয়া যায়। দেখেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, আবার পচা মাটিতেও কিন্তু হচ্ছে এই মিথেন গ্যাস পাওয়া যায়। পচা মাটিতেও আবার হচ্ছে মিথেন গ্যাস। বুনোট, বুনোট কি?
ওকে, এই পর্যন্ত হয়েছে না বলেন তো? ওকে, ওকে, এরপরে দেখেন। আচ্ছা, বাদ দেন। এই যে দেখেন, গুরুত্বপূর্ণ টপিক আমাদের চলে আসছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ টপিক আমাদের চলে আসছে। আমাদের ফসলকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি। আমাদের ফসলকে আমরা মূলত কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল। এর একটা খাদ্যশস্য আর একটা কি, এই যে খাদ্যশস্য একটা, আর একটা হচ্ছে অর্থকরী ফসল। অর্থকরী ফসল। খাদ্যশস্য কাকে বলে, অর্থকরী ফসল কাকে বলে, এইটা আমাদের জানতে হবে। দেখেন এদিকে শুনুন। খাদ্যশস্য হচ্ছে, খাদ্যশস্য হচ্ছে যেগুলো সরাসরি ভোগের জন্য আমরা উৎপাদন করি ওইগুলোকে খাদ্যশস্য বলি। আর যেগুলো মুনাফা লাভের আশায় উৎপাদন করি ওইগুলোকে আমরা অর্থকরী ফসল বলি। তো দেখেন, খাদ্যশস্য বলা হয় বাংলাদেশের ৮০ ভাগ জমিতে, ৮০ ভাগ জমিতে কি এই খাদ্যশস্য উৎপাদিত হয়। যেমন আমাদের খাদ্যশস্যের মধ্যে রয়েছে ধান, গম, আলু, ভুট্টা, ডাল, তেলবীজ প্রধান। এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি খাদ্যশস্য। এইগুলো কি খাদ্যশস্য, ঠিক আছে? এইগুলো হচ্ছে খাদ্যশস্য। তাহলে খাদ্যশস্য আর অর্থকরী ফসল, হ্যাঁ, খাদ্যশস্য আর অর্থকরী ফসলের মধ্যে পার্থক্য যে যেগুলো আমরা সরাসরি ভোগের জন্য উৎপাদন করি সেইগুলোকে বলা হয় খাদ্যশস্য, আর যেগুলো হচ্ছে মুনাফা লাভের আশায় উৎপাদন করি সেইগুলোকে বলা হয় অর্থকরী ফসল। ওইগুলোকে বলা হয় কি অর্থকরী ফসল বলা হয়ে থাকে। ওইগুলোকে ওকে। এরপরে দেখেন, এরপরে আমরা চলে যাব হচ্ছে ধান। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মাথায় রাখবেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় হচ্ছে ময়মনসিংহ জেলায়। আর পৃথিবীতে ধান উৎপাদন হচ্ছে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আর ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটা? চীন। ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়, ঠিক আছে? আচ্ছা, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের তৃতীয়। আর বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় সেটা হচ্ছে ময়মনসিংহ জেলায়। কোন জেলায়? ময়মনসিংহ জেলায়, ঠিক আছে? এখন দেখেন, বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি চাল কল রয়েছে নওগাঁ জেলায়। ইরাটম, আমরা ছোটবেলায় দেখছি ধানটা, এটা উন্নত জাতের ধান। এখন তো প্রায় ১০০ কয়েক জাতের ধান আছে। হ্যাঁ, ১০০ কয়েক জাতের ধান আছে। বলা হয় ধান বাংলাদেশের অর্থকরী ফসল নয়, এটা খাদ্যশস্য। খাদ্যশস্য, ঠিক আছে? ধান বাংলাদেশের অর্থকরী ফসল নয়, এটা খাদ্যশস্য। তাহলে দেখেন, বলা হচ্ছে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের তৃতীয়, আর চীন হচ্ছে প্রথম। আর এইদিকে দেখেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়েছে ময়মনসিংহ জেলায়। কোন জেলায়? ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহ জেলায়। যেগুলো দাগ দিচ্ছি এগুলো একটু মানে মাথায় রাখেন, হ্যাঁ, এইগুলো পড়লে আপাতত হবে এখান থেকে, ঠিক আছে? এরপরে দেখেন, বলা হচ্ছে যে আমন ধান, এই যে অগ্রহায়ণ মাস পৌষ মাসে ওঠে এখন যে ধানগুলো উঠতেছে এগুলো আমন ধান বলা হয়, ঠিক আছে? আর কাটারি ভোগ চাল উৎপাদনের বিখ্যাত জায়গা হচ্ছে দিনাজপুর। আর একটা ধান আছে অগনি ভরা, এই ধানের চাল ভেজালে কিন্তু হচ্ছে ভাত হয়ে যায়, ঠিক আছে? এই ধানের চাল ভেজালে হচ্ছে ভাত হয়ে যায়। আর উচ্চ ফলনশীল হরি ধান, এর আবিষ্কারক হচ্ছে ঝিনাইদহের হচ্ছে হরিপদ কাপালি। হরিপদ কাপালি, ঠিক আছে?
ওকে, ওকে, না ওটা ঠিক করে নেন, কনসেপ্টে যেটা দেওয়া আছে ওইটা হবে না, এটা বর্তমানে তৃতীয় হবে। বর্তমানে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। ওইটা ঠিক করে নেন ভাই, কেমন? ওইটা হচ্ছে ঠিক করে নেন, ওইটা ঠিক করে নেন। আচ্ছা, এরপর এরপর দেখেন, এরপর আমরা চলে যাব হচ্ছে, এরপর আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা, এরপর এরপর দেখেন আমরা চলে যাব হচ্ছে গম। বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি হচ্ছে গম। হ্যাঁ, গম হচ্ছে শীতকালে চাষ হয়, এটাকে রবি শস্য বলা হয়। গম হচ্ছে শীতকালে চাষ হয়, এটাকে রবি শস্য বলা হয়। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি গম জন্মাচ্ছে ঠাকুরগাঁও জেলায়, ঠিক আছে। আর গম উৎপাদনের শীর্ষ দেশ কিন্তু হচ্ছে চীন। গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটা? চীন। বর্তমানে হচ্ছে চীন, বর্তমানে চীন। দেখেন কিছু গমের জাত আছে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, যেমন অগ্রণী, বলাকা, দোয়েল, সোনালিকা, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত। এগুলো হচ্ছে উন্নত জাতের গমের বীজ, উন্নত জাতের গমের বীজ। এখান থেকে নিচের মাঝে মাঝে প্রশ্ন আসে, এখান থেকে নিচের কোনটি উন্নত জাতের গমের বীজ, বা বলাকা, দোয়েল, এগুলো কিসের জাত? উন্নত জাতের গমের জাত, ঠিক আছে। আর গম গবেষণা কেন্দ্র আমাদের রয়েছে হচ্ছে নসিপুর, দিনাজপুর। গম গবেষণা কেন্দ্র কোথায়? নসিপুর, দিনাজপুর, ঠিক আছে। তাহলে গম উৎপাদনে বাংলাদেশের অবস্থান অনেক, প্রায় অষ্টম, কিন্তু ওটা লাগবে না। দেখেন বাংলাদেশ হচ্ছে গম চাষ হয় শীতকালে, এটাকে রবি শস্য বলা হয়। আর গম সবচেয়ে বেশি জন্ম হচ্ছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। আর কিছু গমের জাত আছে অগ্রণী, বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, কাঞ্চন, ঠিক আছে, বরকত, এগুলো হচ্ছে গমের জাত। আর গম গবেষণা কেন্দ্র হচ্ছে নসিপুর, দিনাজপুরে অবস্থিত। গম গবেষণা কেন্দ্র নসিপুর, দিনাজপুরে অবস্থিত। ঠিক আছে, এই পর্যন্ত দেখেন তো। ওকে আছে না এই পর্যন্ত? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, এরপরে আমরা চলে যাব হচ্ছে ভুট্টা, না আলু। এরপর হচ্ছে আলু, দেখেন ভেরি ইম্পর্টেন্ট আলু। আলু দেখেন, আলু হচ্ছে কি, বিশ্বের প্রথম কান্দাল বা মাটির নিচের যে ফসল, এটাকে বলা হয় কিন্তু হচ্ছে আলু। এই আলু চাষের উপযোগী মাটি হচ্ছে দোআঁশ মাটি। আর বর্তমানে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় কিন্তু হচ্ছে রংপুর জেলায়। কয় বছর মানে গত বছরও বগুড়া ছিল, এবারে রংপুর হয়ে গেছে। আর এই উপমহাদেশে আলু চাষ শুরু হয় 1770 সালে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে, অর্থাৎ ওই যে ব্রিটিশ গভর্নর, শেষ গভর্নর হচ্ছে ওয়ারেন হেস্টিং, আবার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। তিনি কি করেছিলেন 1770 সালে হোল্যান্ড থেকে, বর্তমান নেদারল্যান্ড থেকে আলু নিয়ে এসে 1770 সালে এই ভারতীয় উপমহাদেশে আলু চাষাবাদ শুরু করে। এর আগে কিন্তু হচ্ছে আলু বাংলাদেশে চাষাবাদ শুরু হয়নি, ঠিক আছে। অর্থাৎ এই 1770 সালের আগে কিন্তু হচ্ছে বাংলাদেশে কিন্তু আলু ছিল না, ঠিক আছে। তো আলু চাষ শুরু করেন হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং 1770 সালে। আলু উৎপাদনে বাংলাদেশের আহ শ্রেষ্ঠ জেলা বা সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় বাংলাদেশের বর্তমান রংপুর জেলায়। আর দেশ হিসেবে কিন্তু সবচেয়ে বেশি আলু উৎপাদন করে কিন্তু হচ্ছে ভারত, দ্বিতীয় চীন, আর চতুর্থ হচ্ছে মনে হয় বাংলাদেশ আলু উৎপাদন, ঠিক আছে। আচ্ছা, দেখেন তো এই পর্যন্ত হয়েছে কিনা।
ওকে, আচ্ছা। না, ওটা মুন্সিগঞ্জ অনেক আগের কথা। মুন্সিগঞ্জ হচ্ছে অনেক আগের কথা, ঠিক প্রায় 5 বছর আগের কথা। মুন্সিগঞ্জে সবচেয়ে বেশি আলু উৎপাদন হতো, ঠিক আছে। ওইটা অনেক আগের কথা, ওটা পুরাতন বই আছে। হ্যাঁ, এগুলো আপডেট তথ্য। এগুলো হচ্ছে আপডেট তথ্য, ঠিক আছে। এগুলো হচ্ছে আপডেট তথ্য। এরপর এরপর দেখেন, এরপর আছে কি, আচ্ছা, এরপর আছে হচ্ছে অর্থকারী ফসল। অর্থকারী ফসল কাকে বলে দেখেন, অর্থকারী ফসল কাকে বলে বলেন তো? অর্থকারী ফসল কাকে বলছে দেখেন, যে সকল ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করে তাকে তাদের অর্থকারী ফসল বলা হয়। যেমন পাট, চা, আখ, রেশম, রাবার, তুলা, ঠিক আছে। এইগুলো হচ্ছে বাংলাদেশের হচ্ছে অর্থকারী ফসল। এগুলো হচ্ছে বাংলাদেশের। ওকে, আচ্ছা, সাধুত রাকিব অনেক পরে, হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখেন আমরা অর্থকারী ফসলে চলে যাব। প্রথমে আমরা চলে যাব হচ্ছে পাট। কারণ বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট। পাট সবচেয়ে বেশি জন্মে বাংলাদেশের ফরিদপুর জেলায়, ঠিক আছে। ফরিদপুর জেলায়। আর পাট উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ভারত, মানে প্রথম দেশ, বিশ্বের প্রথম দেশ ভারত। আর দ্বিতীয় দেশ হচ্ছে বাংলাদেশ। কিন্তু পাট রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ আবার কিন্তু হচ্ছে বাংলাদেশ। দেখেন, পাট উৎপাদনে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়, উৎপাদনে, কিন্তু রপ্তানিতে প্রথম। আবার ভারত পাট উৎপাদনে প্রথম, রপ্তানিতে দ্বিতীয়। ভারত উৎপাদনে প্রথম, রপ্তানিতে দ্বিতীয়। আর বাংলাদেশ উৎপাদনে দ্বিতীয়, রপ্তানিতে প্রথম। এই পাটকে কিন্তু সোনালী আঁশ বলা হয়। পাটকে বলা হয় সোনালী আঁশ বলা হয়, ঠিক আছে। পাটকে সোনালী আঁশ বলা হয়। তো বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি পাট জন্ম হচ্ছে ফরিদপুর জেলায়। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট জন্ম হচ্ছে ফরিদপুর জেলায়, ঠিক আছে। হ্যাঁ, এগুলো শিট দিয়ে দিব সাদত। এগুলো শিট দিয়ে দিব ভাই, আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, বা আমাকে নক দিলে আমিও দিয়ে দিব, ঠিক আছে। এগুলো শিট দিয়ে দিব। এরপর দেখেন, বাংলাদেশের পাট ব্যবসার প্রধান কেন্দ্র ছিল একসময় নারায়ণগঞ্জ। এরপর দেখেন নিচের একটা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ, জুটন কি। দেখেন, জুটন কি, জুটন, এই যে জুটন, এই জুটন কি বলা হচ্ছে, পাট ও তুলার সংমিশ্রণে এক ধরনের বিশেষ কাপড়কে বলা হয় জুটন। এই জুটন আবিষ্কার করে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, ঠিক আছে। এই পাট এবং তুলা, এখানে পাট হচ্ছে 70% আর তুলা হচ্ছে 30%। তুলা হচ্ছে তুলা হচ্ছে 30%। এই দুইটা মিলে যেটা উৎপাদন হলো সেইটা হচ্ছে জুটন। এই জুটনের আবিষ্কারক হচ্ছে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ হ্যাঁ, ক্লাস শেষ করে আসবো। 11টা, কেন কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, আহ মেস্তা হচ্ছে এক ধরনের পাটের জাত। হ্যাঁ, মেস্তা এক ধরনের পাটের জাত। আর এই জুটনটা খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি। পাট ও তুলার সংমিশ্রণে এক ধরনের বিশেষ তৈরি কাপড়কে বলা হয় জুটন, যেখানে পাটের পরিমাণ 70% আর তুলার পরিমাণ হচ্ছে 30%, ঠিক আছে। তুলার পরিমাণ হচ্ছে
30%। এরপরে দেখেন বলেছে পাট তৈরির জিন আবিষ্কার করেন এই ডক্টর মাকসুদুল আলম। তিনি শুধু পাট না, এই পাট তৈরির জিন না, তিনি হচ্ছে পাট ও মহিষের মহিষের জিন আবিষ্কার করেন হচ্ছে মহিষের জিন আবিষ্কার করেছিলেন এই ডক্টর মাকসুদুল আলম। তিনি কি করেছিলেন? 2014 সালের 20 ডিসেম্বর হচ্ছে মৃত্যুবরণ করেছিলেন। ঠিক আছে, বোঝা গেছে? তিনি হচ্ছে কি করেছিলেন? 2014 সালে মৃত্যুবরণ করেছিলেন। এই বেটা মরে গিয়ে আমাদের বিপদে পড়েছিল অ্যাডমিশনে, কারণ ওই সময় যেই মরতো তার নিয়েই প্রশ্ন হইতো, বিখ্যাত ব্যক্তিগুলো মরতো। ঠিক আছে, গান ভাল লাগতেছে না, আজকে ক্লাস নেওয়ার পরিমাণ হয়ে গেছে 13 ঘন্টার মতো ক্লাস নেওয়া হয়ে গেছে, বিরক্ত লাগতেছে। দেখেন তো এই পর্যন্ত হয়েছে কিনা। ওকে, ওকে, আচ্ছা। এরপর দেখেন চা, খুবই গুরুত্বপূর্ণ। চা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, চা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল হচ্ছে চা। বাংলাদেশের প্রথম চা চাষ আরম্ভ হয় 1840 সালে চট্টগ্রাম ক্লাব এলাকায়। আর বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ আরম্ভ শুরু হয় হচ্ছে 1857 সালে। আর বাংলাদেশের প্রথম যে চা বাগান, এটা হচ্ছে সিলেটের মালনী ছাড়া। আর বর্তমান দেশে 170টি চা বাগান আছে। অনেক বই 167, 169, 168, 169 আছে, কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে বাংলাদেশের চা বাগান হচ্ছে 170টি। ঠিক আছে, আর বাংলাদেশের প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয় পঞ্চগড়ে। আর সম্প্রতি তোদের দেশের অর্গানিক চায়ের নাম হচ্ছে মিনা চা। ঠিক আছে, মিনা চা। তাহলে দেখেন, বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল কি? চা। দ্বিতীয় অর্থকারী ফসল হচ্ছে চা। প্রথম চা চাষ শুরু হয় 1840 সালে, আর বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয় হচ্ছে 1857 সালে। আর প্রথম যে চা বাগান বাংলাদেশে, সেটা সিলেটের মালনী ছাড়া। আর বর্তমান বাংলাদেশের চা বাগান রয়েছে কয়টি? 170টি। আহ এটা অ্যাকচুয়ালি 170 হবে, হ্যাঁ, শাহাদত রাকিব 170। তারপর আমি দেখি, শেয়ার হয়নি তাহলে। না, এটা 170ই হবে, হ্যাঁ, 170টি হবে। ঠিক আছে, বর্তমানে চা বাগান হচ্ছে 170টাই হবে, 71 হবে না শাহাদত, এটা হবে না ভাই। ঠিক আছে, ওকে। এরপর দেখেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখানে আসছে। দেখেন, গুরুত্ব দেন। দেখেন, এই যে দেখেন, চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে নবম। আর চা উৎপাদনে প্রথম হচ্ছে চীন। আবার
ওই চায়ের আদি নিবাসও চীনে, মানে চায়ের জন্মস্থান, চায়ের আদি নিবাস, আদি নিবাস হচ্ছে চীনে, চায়ের আদি নিবাস হচ্ছে চীনে, ঠিক আছে। আবার চায়ের জন্মস্থানও চীনে, আবার চা উৎপাদনের শীর্ষ দেশ কিন্তু হচ্ছে চীন। আর বাংলাদেশের অবস্থান কত? নবম। বাংলাদেশের অবস্থান হচ্ছে নবম। বাংলাদেশে বর্তমান চা বাগান রয়েছে 170টি। সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় 91টি, আর দ্বিতীয় হচ্ছে হবিগঞ্জে 23টি, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে হবিগঞ্জে 23টি। আর চা রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে কেনিয়া। দেখেন, উৎপাদনে চীন, রপ্তানিতে কেনিয়া। আর বাংলাদেশ উৎপাদনে হচ্ছে নবম, আর রপ্তানিতে হচ্ছে 15তম। বাংলাদেশ চা রপ্তানিতে 15তম, চা রপ্তানিতে 15তম। দেখেন, চা রপ্তানিতে হচ্ছে 15তম, ঠিক আছে। চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? 15তম। বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ, 91টি হবে, ওইটা 91টি হবে, হ্যাঁ। শাহাদত রাকিব 91টি হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা দেখে ঠিক করে নেন, এটা আপডেট শিট তো, আপডেট শিট তো একটু ঠিক করে নেন। তাহলে দেখেন, বাংলাদেশের চা উৎপাদন হচ্ছে বিশ্বে নবম, আর রপ্তানিতে হচ্ছে 15তম। আর চা উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন, আর রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে কেনিয়া। সবচেয়ে বেশি চা বাগান রয়েছে হচ্ছে মৌলভীবাজার জেলায় 91টি। আর সিলেটে প্রচুর চা উৎপাদন হওয়ার বা জন্মাবার কারণ হচ্ছে পাহাড় ও প্রচুর বৃষ্টি। আর চা জাদুঘর মৌলভীবাজারে অবস্থিত, চা গবেষণা কেন্দ্র এটাও মৌলভীবাজার শ্রীমঙ্গলে অবস্থিত। আবার চা বোর্ড অবস্থিত চট্টগ্রামে। চা বোর্ড অবস্থিত কোথায়? চট্টগ্রামে। চা বোর্ড অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। এটা হইলে বলেন। ওকে। আরে শাল, মাহমুদা, শাল তো সহজ ভাই। শাল হচ্ছে খুবই সহজ। এই যে আমি মনে রাখছি না, আমি বারবার পড়ছি, বারবার পড়ার কারণে কিন্তু আমার মনে থাকে। আমি কিন্তু কৈশোরিক কোনো ক্ষমতা নিয়ে কিন্তু এখানে আসি নাই। পড়ি মনে থাকে, না পড়লে কিন্তু মনে থাকে না, এটা কিন্তু সবার। মাহমুদুর রহমান, বুঝতে পেরেছেন ভাই? এটা হচ্ছে রিয়ালিটি, এইটা হচ্ছে রিয়ালিটি, ঠিক আছে।
এরপর এরপর দেখেন আমরা চলে যাব হচ্ছে চা, 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 এরপরে চলে যাব হচ্ছে আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট দেখেন বাংলাদেশে হচ্ছে তামাক, ঠিক আছে, তামাক। দেখেন তামাক, তামাক সবচেয়ে বেশি জন্মে বাংলাদেশে বর্তমান কুষ্টিয়াতে, আর সুমাত্রা ও ম্যানিলা স্থান ছাড়া কি উন্নত জাতের তামাক শস্যের নাম। অর্থাৎ সুমাত্রা একটা দ্বীপ, সুমাত্রা একটা দ্বীপ যেটা ইন্দোনেশিয়ায় অবস্থিত। ম্যানিলা এটা হচ্ছে ফিলিপাইনের রাজধানী। ফিলিপাইনের কি, ফিলিপাইন আছে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, ওই ফিলিপাইনের হচ্ছে রাজধানী, ফিলিপাইনের রাজধানী, ঠিক আছে। না না, সংবিধান খুব সহজ, শাহাদত কঠিন ভাবে নেন না ভাই, ঠিক আছে। সংবিধান হচ্ছে, দেখেন আমি সংবিধানের অনলাইনে কিন্তু 4টা ক্লাস নিয়েছি, 4টা ক্লাস নিয়েছি না, তারপর আপনাদের এখানে আবার 2টা নিলাম, পেইড ব্যাচে 2টা নিলাম। যারা এই ক্লাসগুলো করছে তারা কিন্তু খুব ভালোভাবেই করছে কিন্তু, হ্যাঁ। এবং হচ্ছে আমার মনে হয় যা সংবিধানে পড়াইছি এর বাইরে ইনশাল্লাহ কখনো কোশ্চিন হবে না। যে কয়টা ধারা পড়াইছি, খুব বেশি ধারাও তো পড়াই নাই, মানে কত সর্বোচ্চ 30টা ধারা পড়াইছি 153টার মধ্যে। প্রশ্ন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, প্রশ্ন আসবে। দেখেন তাহলে সুমাত্রা ভ্যানিলা স্থান ছাড়া কি উন্নত জাতের তামাক শস্যের নাম। তো সুমাত্রা ইন্দোনেশিয়ার একটা বিখ্যাত দ্বীপ। ওই যে মালাক্কা প্রণালী আছে না, মালাক্কা প্রণালী, ওই যে সুমাত্রা এবং মালয়েশিয়াকে পৃথক করেছে মালাক্কা প্রণালী, এই সেই সুমাত্রা দ্বীপ। আবার ম্যানিলা ফিলিপাইনের রাজধানী। ফিলিপাইন আছে না একটা দেশ, এশিয়ার মানে বলা হয় একমাত্র হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র ফিলিপাইন। ওই ফিলিপাইনের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা, যেখানে ইরির সদর দপ্তর আছে, IRRI, তারপরে ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর আছে, অনেক কাহিনী আছে এটা নিয়ে। আচ্ছা, এরপর দেখেন, এরপর বলা হচ্ছে আখ। এরপর কি বলা হচ্ছে আখ। ইক্ষু গবেষণা কেন্দ্র ঈশ্বরদী পাবনাতে অবস্থিত। আচ্ছা, এছাড়াও দেখেন দেশের সবচেয়ে বড় চিনি কলের নাম হচ্ছে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, দর্শনা চুয়াডাঙ্গা, হ্যাঁ, চুয়াডাঙ্গা জেলা আছে না চুয়াডাঙ্গা, ওই চুয়াডাঙ্গার দর্শনায় হচ্ছে অবস্থিত। তো বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কল হচ্ছে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। ওরা এখন চিনি উৎপাদন করা বাদ দিয়ে বাংলা মাল মানে দেশীয় মদ উৎপাদন করে, দেশীয় মদ হচ্ছে উৎপাদন করে, ঠিক আছে। হ্যাঁ, এই তো গুড, ঠিক আছে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় চিনি কলের নাম হচ্ছে কিউর অ্যান্ড কোম্পানি লিমিটেড, ঠিক আছে। এটা হচ্ছে ঈশ্বরদী, সরি দর্শনা চুয়াডাঙ্গা। আর বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদী পাবনা, ঈশ্বরদী পাবনাতে অবস্থিত। রাজশাহী বিভাগের মধ্যে পাবনা জেলাটাই সবচেয়ে বেশি উন্নত জেলা, ঠিক আছে, পাবনা জেলাটাই সবচেয়ে বেশি উন্নত জেলা, ঠিক আছে, পাবনা জেলাটাই সবচেয়ে বেশি উন্নত জেলা। ওকে, এই পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আসলে তুলা। তুলা মোস্ট ইম্পর্টেন্ট, তুলা। দেখেন বলা হচ্ছে কি, তুলা, তুলা সবচেয়ে বেশি জন্মে বর্তমানে ঝিনাইদহে, কিন্তু এই যশোর জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী, কিন্তু তুলা সবচেয়ে বেশি এখন উৎপাদন হয় এই ঝিনাইদহ জেলায়। আর রূপালী এবং ডেলফোস এটা হচ্ছে উন্নত জাতের তুলা, হ্যাঁ। আর এই সূর্যকন্যা বলা হয় কাকে, তুলা গাছকে। সূর্যকন্যা বলা হয় কাকে, তুলা গাছকে বলা হয়। আর বাংলাদেশ তুলা বোর্ডের সদর দপ্তর হচ্ছে ঢাকার ফার্মগেটে অবস্থিত, ঠিক আছে, ঢাকার ফার্মগেটে অবস্থিত, ঠিক আছে। এখন দেখেন বলা হচ্ছে, না না সংবিধানে যে 2টা ক্লাস করেছে আলহামদুলিল্লাহ ভাই, এত পড়ার দরকার নাই,
এই সংবিধানে 2টা ক্লাসে যা পড়াইছে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে, যদি প্রশ্ন হয়ে থাকে। এর বাইরে কখনো হয়নি, আমার এই 12 বছরের এক্সপিরিয়েন্সে কখনো হয়নি, ইনশাল্লাহ হবেও না, এতটুকু বিশ্বাস রাখতে পারি, মানে এই কনফিডেন্সটা এখানে দিতে পারি। ঠিক আছে, টেনশন করার দরকার নেই। দেখেন তাহলে তুলা সবচেয়ে বেশি জন্ম হচ্ছে কোথায়? ঝিনাইদহ। ঝিনাইদহে। এরপর দেখেন রূপালী ও ডেলফোস কি? উন্নত জাতের তুলার জাত। রূপালী ও ডেলফোস হচ্ছে উন্নত জাতের তুলার জাত। আর যশোর জেলায় সবচেয়ে বেশি, হ্যাঁ, তুলা চাষের জন্য উপযোগী। আর সূর্যকন্যা বলা হয় কাকে? তুলা গাছকে। ঠিক আছে, 1 মিনিট ওয়েট করেন, ব্যাটারিটা চেঞ্জ করুন। ঠিক আছে। এক- ওকে, এরপর হচ্ছে রাবার। আচ্ছা, রাবারও বাংলাদেশের অর্থকরী ফসল। হ্যাঁ, আর রাবার চাষের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের কক্সবাজারের রামু এলাকা। হ্যাঁ, প্রথম রাবার বাগানও চাষ, রাবার বাগানও স্থাপন করা হয় কক্সবাজারের রামুতে। ঠিক আছে, এছাড়াও চট্টগ্রাম, মধুপুর, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলগুলোতে হচ্ছে রাবার চাষ হয়। ঠিক আছে। আর বাংলাদেশে বর্তমান রাবার বাগান রয়েছে 16টি। খুব গুরুত্বপূর্ণ না, প্রশ্ন আসে না এখান থেকে, রাবার থেকে প্রশ্ন তেমন ওইভাবে আসে না। ঠিক আছে। আর বাংলাদেশের রাবার জোন বাইশারি হচ্ছে বান্দরবানে অবস্থিত। ঠিক আছে, বান্দরবানে অবস্থিত। গুরুত্বপূর্ণ না বলছি, তবে রেশমটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, এই রেশম চাষ করা শুরু হয় কিন্তু সর্বপ্রথম চীনে। আবার রেশম উৎপাদনের শীর্ষ দেশ চীন, কিন্তু আমরা দেখেন বাংলাদেশে রেশম পড়বো। রেশম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন, আবার রেশম চাষ শুরু হয়েছে প্রথমে চীনে। তো বাংলাদেশের রেশম বোর্ড অবস্থিত রাজশাহীতে 1982 সালে, যে ভদ্রার পাশে এখানে অবস্থিত। আর রেশম উৎপন্ন হয় সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে। যদি অপশানে চাঁপাইনবাবগঞ্জ না থাকে তখন রাজশাহী অ্যান্সার করবে। যদি বলা হয় কোন কোন জেলায় সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয়, চাঁপাইনবাবগঞ্জ। যদি চাঁপাইনবাবগঞ্জ না থাকে তখন রাজশাহী অ্যান্সার করবেন। এছাড়া বগুড়া অঞ্চলে রেশম উৎপাদন হয়। আর রেশম চাষকে ইংরেজিতে বলা হয় কি? সেরিকালচার বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেশম চাষকে ইংরেজিতে কি বলা হয়? সেরিকালচার বলা হয়।
এ পর্যন্ত হয়েছে না বলেন তো, একটু একটু নড়াচড়া করেন। আচ্ছা, এরপর আচ্ছা, এরপর দেখেন হচ্ছে বাংলাদেশের বনজ সম্পদ। হ্যাঁ, বনজ সম্পদটা পরে আজকে আপাতত শেষ করে দিব, ঠিক আছে? বনজ সম্পদটা পরে শেষ করে দিব। দেখেন বনজ সম্পদ, বনজ সম্পদ বলা হয় বাংলাদেশের বনভূমি 4টি অঞ্চলে বিভক্ত। একটি হচ্ছে পাহাড়ি বনাঞ্চল, একটা ম্যানগ্রোভ বনাঞ্চল, একটা সমতল এলাকার শালবন, আর একটা হচ্ছে গ্রামীণ বন। আর একটা হচ্ছে কি, গ্রামীণ বন। অঞ্চল হিসেবে বৃহত্তম বনাঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বনভূমি। এর আয়তন প্রায় 12,000 বর্গ কিলোমিটার। এ বনাঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে গর্জন। তাহলে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলের প্রধান বৃক্ষটা হচ্ছে কি, গর্জন। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জাতীয় বৃক্ষ মেলা শুরু হয় কত সালে? 1994 সালে। 1994 সালে। উনিশশো চুরানব্বই সালে, ঠিক আছে। এরপর দেখেন কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় সে দেশের 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশের দেখেন কত আছে, 17.8%। যদিও এটা মিথ্যা কথা, সত্যি কথা না, এর থেকেও বাংলাদেশে হচ্ছে বনভূমি আরো কম আছে। এরপর দেখেন বলা হচ্ছে যে বাংলাদেশের মোট বনভূমির মানে ভূভাগের 17.8% বনভূমি, মিথ্যা কথা। মধুপুর বনাঞ্চলের, মধুপুরের বনাঞ্চল টাঙ্গাইল ও ময়মনসিংহ। দেখেন মধুপুরের বনাঞ্চল কোথায় অবস্থিত? টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় অবস্থিত। আর বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষের নাম হচ্ছে বৈলাম বৃক্ষ। এটা বান্দরবানে পাওয়া যায়। এর উচ্চতা হচ্ছে 240 ফুট উঁচু হয়, ঠিক আছে। এরপর বাঁশ জাতীয় গাছ, এটা তাড়াতাড়ি বাড়ে। আর রাষ্ট্রীয় বনভূমি নেই 28টি জেলায়। আর বাংলাদেশের সরকারি বনভূমি রয়েছে 17টা জেলায়। জেলায় 17টা জেলায়, ঠিক আছে। আচ্ছা, বিভাগ অনুসারে সবচেয়ে বেশি বনভূমি আছে চট্টগ্রামে, আর বিভাগ অনুসারে সবচেয়ে বেশি কম আছে হচ্ছে রাজশাহী বিভাগে। বিভাগে মানে আমাদের বিভাগে সবচেয়ে বনভূমি হচ্ছে কম আছে। তাহলে রাষ্ট্রীয় বনভূমি নেই 28টি জেলায়, আর সরকারি বনভূমি আছে 17টি জেলায়। আর বিভাগ অনুসারে সবচেয়ে বেশি বনভূমি আছে চট্টগ্রাম বিভাগে, আর কম আছে রাজশাহী বিভাগে। আর জেলা হিসাবে সবচেয়ে বেশি বনভূমি আছে হচ্ছে বাগেরহাটে। কোথায় আছে? বাগেরহাটে। এরপর 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 দেখেন বলা হচ্ছে, এরপর কৃত্রিম টাইডাল বন রয়েছে চকরিয়া, কক্সবাজারের চকরিয়ায়। আর রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয়েছে গর্জন কাঠ। ওই যে রেল লাইনের এই যে পাতার নিচে এইভাবে এইভাবে দেওয়া থাকে না, যে কাঠগুলো দেওয়া থাকে না, ওগুলোকে স্লিপার বলা হয়। তো ওই স্লিপার তৈরি করতে কিন্তু হচ্ছে আলিমা শিমু, চট্টগ্রাম। বাসা কোথায় ভাই আপনার? আচ্ছা, এরপর এরপর দেখেন বলা হচ্ছে, আর রেলের স্লিপার তৈরিতে ব্যবহৃত গর্জন, গর্জন হচ্ছে গর্জন কাঠ ব্যবহৃত হয়। আর আর এরপর দেখেন বলা হচ্ছে বসবাসের জন্য উপযোগী বনভূমি রয়েছে মাত্র 60টি জেলায়। মাত্র 60টি জেলায়। নোয়াখালী, ওরে মারে কত দূর, ওবায়দুল কাকুর এলাকায় যে। বাংলাদেশে কিন্তু বর্তমান মানে সবচেয়ে কম দারিদ্র্যের হার নোয়াখালী কিন্তু, বোঝা গেছে? সবচেয়ে কম দারিদ্র্যের হার কিন্তু বর্তমানে বাংলাদেশের নোয়াখালী, এটা বোঝা লাগবে কিন্তু। টাইডাল, এটা হচ্ছে স্রোতজ বনভূমি মাহমুদা, এটা স্রোতজ, স্রোতজ বনভূমি। টাইডাল মানে স্রোত, স্রোতজ বনভূমি মানে স্রোতের অনুকূলে, মানে প্রতিকূলে যেটা গড়ে ওঠে আর কি। আচ্ছা, এরপর দেখেন বলা হচ্ছে কি, বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, ঠিক আছে। আর বাক্স ও দিয়াশালের কাঠি প্রস্তুত করা হয় গেওয়া কাঠ থেকে। আর পেন্সিল তৈরি করা হয় ধুন্দুল কাঠ থেকে। আর রং প্রস্তুত করা হয় কিন্তু হচ্ছে গরান গাছের ছাল দিয়ে। ক্রিকেট ব্যাট আছে না, ক্রিকেট ব্যাট, ক্রিকেট ব্যাট তৈরি হয় উইলো গাছের কাঠ থেকে। উইলো এক ধরনের কাঠ, উইলো গাছের কাঠ থেকে, ঠিক আছে। ক্রিকেট ব্যাট তৈরি হয় উইলো গাছের কাঠ থেকে, উইলো, ঠিক আছে। হ্যাঁ, বেশি দারিদ্র্যের হার কিন্তু হচ্ছে মাদারীপুর জেলা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, হালিমা শিমু দাওয়াত করেন আমাদের।
আমরা যাই আপনাদের বাসায়, ঘুরতে যাই। বুকের পাঁজর ভাঙে বিধি, নয়ন বলে শুধুই কাঁদি, আর যখন আপনজন রে অসময়ে ঝড় তুফানে স্বপ্ন আশা হারাই মানে, ভাঙে রে কুল নদীর কিনারে। যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের ধোয়ারে, জীবন রে, জীবন রে। হ্যাঁ, কাশ্মীর ও ইংল্যান্ডে। হ্যাঁ, ইনশাল্লাহ সাদত রাকিব, যাবো ডিসেম্বরে ইনশাল্লাহ, ঘুরতে যাব, দেখি আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে যাবো ইনশাল্লাহ। আর কনফিউজ লাগার কিছু নাই মাহমুদা, ঠিক আছে। যদি বলি এককভাবে বৃহত্তম বন, তাহলে কিন্তু হবে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল সবচেয়ে বড় বন, মানে 3টা জেলা নিয়ে, ঠিক আছে। হ্যাঁ, হালিমা শিমু যাবো ভাই ইনশাল্লাহ, দোয়া রাখবেন, ঠিক আছে, যাবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে। এরপর 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 দেখেন বলা হচ্ছে, এরপর এরপর দেখেন কি বলা হচ্ছে, যে সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে। আর ইকো পার্ক কি, দেখেন ইকো পার্ক কি, জীববৈচিত্র্য সংরক্ষণ, পানিকুলের অভয়ারণ্য গড়ে তোলা, বোটানিক্যাল গার্ডেন এবং চিত্র বিনোদনের জন্য নির্মিত পার্ক হচ্ছে ইকো পার্ক, ঠিক আছে। ইকো পার্ক, ওই যে প্রথম সাফারি পার্ক, এটা লাগবে না, আপা থাকলে লাগতো। এরপর দেখেন বাংলাদেশের প্রথম ইকো পার্ক হচ্ছে, আয়তন হচ্ছে এই মানে 1996 একর, ঠিক আছে। এরপরে দেখেন বলা হচ্ছে, বনজ সম্পদ উন্নয়ন ব্যবহারের জন্য বাংলাদেশে যে সংস্থাটি রয়েছে তার নাম হচ্ছে BFIDC, বাংলাদেশ ফরেস্ট, ঠিক আছে, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন। এরপর চিরহরিত বনাঞ্চল কাকে বলে, দেখেন চিরহরিত বনাঞ্চল। চিরহরিত মানে কি, যেই বনের পাতা কখনো ঝরে না, ওটাকে বলা হয় চিরহরিত বনাঞ্চল। তো পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলকে বলা হয় চিরহরিত বনাঞ্চল। এই বনাঞ্চলের পাতা কিন্তু কখনো ঝরে না, এই বনাঞ্চলের পাতা কখনো ঝরে না, ঠিক আছে, এই বনাঞ্চলের পাতা কখনো ঝরে না। আর মধুপুরের বনাঞ্চলকে কি বলা হয়, পত্রঝরা। মধুপুর ভাওয়ালীগড়ের যে বনাঞ্চলগুলো আছে, এগুলো দেখবেন শীতকালে পাতা ঝরে যায়, ওইগুলোকে বলে পত্রঝরা বনাঞ্চল বলা হয়। আর শ্বাসমূল আছে হচ্ছে সুন্দরী গাছে, এই সুন্দরী গাছের নাম অনুসারে কিন্তু হচ্ছে সুন্দরবনের নামকরণ করা হয়। আর বন গবেষণা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, বন গবেষণা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, ঠিক আছে। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে বলেন তো, এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন।
হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে পিডিএফ হচ্ছে দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ দিয়ে দেবো, কবির ভাইকে দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দিব, কবির ভাই আপনাদের গ্রুপে দিয়ে দিবে। আর যদি পার্সোনালি যদি কারো লাগে তাহলে আমাকে বলেন, আমি পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, পার্সোনালি যারা যদি কারো লাগে তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, 0160164503855। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এইটা আমার ফেসবুক আইডি আছে, রুবেল মাহমুদ। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে অবশ্যই একটাবার মেসেজ দিবেন যে আমি প্রাইমারি হেডমাস্টারের স্টুডেন্ট, ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে, এটা আমার আইডি, ওইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কারো যদি লাগে আমাকে নক দেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি কবির ভাইকে দিয়ে দেবো, তিনি গ্রুপে আপনাদের দিয়ে দিবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন। আর যদি না পারেন তাহলে আমার এখানে নক দেন, আমি এখানে দিয়ে দিব ভাই। ঠিক আছে, আমাকে একটু সময় দিয়েন, আমার ফোনের চার্জ নাই, আমি বাসায় যাবো, চার্জে দিব, 11টার পরে আমি দিয়ে দিব সবাইকে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, মামুদা, আনন্দঘুরি কোথায়? এটা আসলে ভ্রাম্যমান, মানে এটা ঘুরে বেড়ায় এটা। ঠিক আছে, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এটা ঘুরে বেড়ায়। ঠিক আছে, আনন্দঘূর্ণি হচ্ছে ভ্রাম্যমান পার্ক। এটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, শিশু পার্কের নাম। ঠিক আছে, ভ্রাম্যমান। হ্যাঁ, গ্রুপে দিলে হবে, দিয়ে দিব ভাই, সমস্যা নাই। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করেন, অসুবিধা নেই। পরীক্ষা জানুয়ারিতে হবে না। হ্যাঁ, আহ,
পরীক্ষা জানুয়ারিতে হবে না, বুঝছি। আচ্ছা ঠিক আছে শাহাদত। আহ, আহ, আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সংগ্রাম আছে। হ্যাঁ, আমরা তো আসলে একদম হচ্ছে কি বলবো মানে আহ, একদম হচ্ছে সাধারণ ফ্যামিলি থেকে বের উঠছি তো আমরা। তো আমি জানি না আমি কি করছি কতটুকু করছি, তবে আমার এই এতটুক জীবনে আমি যতটুকু করছি আলহামদুলিল্লাহ। মানে আমার তো ফ্যামিলি ছাড়া আমার মাথার মধ্যে কোনো কিছু কখনোই থাকে না, ছিলও না কখনো। তো একটা জিনিস ভালো লাগে যে আল্লাহ আমাকে ওইভাবেই তৈরি করছে, মানে ফ্যামিলিটাকে হয়তো সাপোর্ট দেওয়ার জন্যই আমাকে তৈরি করছে। ফ্যামিলির সবাই যখন অসুস্থ থাকে তারপরেও দেখি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো থাকি। মানে আল্লাহর অশেষ একটা রহমত আমার উপর, যে আমি খুব কম সময় অসুস্থ থাকি এবং খুব ডিপলি অসুস্থ কখনো হয় না এরকম। তো দেখেন আপনারা যারা আছেন তারা কিন্তু এখনো পড়াশোনা করতেছেন, হয়তো মাস্টার্স শেষ করেছেন, মাস্টার্স পড়তেছেন, ফোর্থ ইয়ারে পড়তেছেন বা এরকম যাই হোক, ফোর্থ ইয়ার শেষ করেছেন রিসেন্ট। তো তাদের জন্য একটা কথা বলি, আপনারা টার্গেট করেন, 1 বছর 1.5 বছর টার্গেট করেন। মানে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এইভাবে টার্গেট করলে কিন্তু হচ্ছে এগোতে পারবেন না সামনে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, যে তিনি যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন, তা আপনার সৃষ্টির 240 বছর আগে আপনার রিজিক নির্ধারিত হয়ে গেছে। জাস্ট আপনাকে শুধু পরিশ্রম করে ওই জায়গাটায় যেতে হবে, আর কিছু না। আর আমার কথা যদি বলি, আমি কিন্তু খুব সাধারণ একটা মানুষ, মানে একদম বা একদমই সাধারণ একটা মানুষ। আমি যখন যেখানে যাই তখন ওই পরিবেশের সাথে ওইভাবে মিশে যাই। আমার যদি এখন মনে করেন যে এখন কাদায় নেমে ধান চাষ করাইতে হবে, আমি নেমে যাব, সমস্যা নাই, আমি পারি ওইটা। কারণ ওই ছোটবেলা থেকে ওই কৃষকের ঘরে জন্ম, তো ওই ছোটবেলা থেকে কৃষি কাজ করেই বড় হয়েছি। মানে যে কোনো কাজ আমি পারি, এখনো পারি, আমি এখনো বাসায় গেলে কাজ করি। কে কি বললো না বললো আমি এটা কোনো দিকে কোনোভাবেই তাকাই না। কারণ আমি অন্তত মানে চুরি করতেছি না বা অন্যায় করতেছি না বা আমি হারাম কোনো কিছু করতেছি না। তো আমি এটা ফিল করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভালো থাকার জন্য চেষ্টা করি। তো আমি আপনাদের একটা কথা বলবো, যে ভালো থাকার জন্য ভালো একটা সিদ্ধান্ত দরকার, ভালো একটা সিদ্ধান্ত দরকার। মানে জীবনে আমাকে অনেক বড় কিছু করতে হবে, এই সিদ্ধান্ত নিয়ে সামনে এগোলে আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন না। আপনি যে কদিন বেঁচে থাকবেন সাধারণভাবে বেঁচে থাকার ট্রাই করেন। আমি এটাই বলবো। আমি অনেক বড় স্বপ্ন আপনাকে আমি দেখাতে পারি না। কেন পারি না? কারণ স্বপ্ন যত বড় হয় ওই ব্যথাও তত বড় হয়, মানে তত বেশি হয়। তো আমার মনে হয় যে একটা ছোট্ট একটা লাইফ, ছোট্ট একটা জব, ছোট্ট একটা সংসার সবার জীবনে, এটাই তো প্রত্যাশা, ফিউচার। তো আমার মনে হয় স্বপ্নগুলো খুব মানে সামান্য বা সাধারণ হওয়া উচিত। আমার অনেক বড় স্বপ্ন আমি পূরণ করতে পারতেছি না, আমি কিন্তু আপসেট হয়ে যাচ্ছি, ডিপ্রেশনে ভুগতেছি। ঠিক আছে, লাইফ নিয়ে অনেক অনেক কৌতূহল তখন আমার। তখন এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ভালো লাগে না। আমি জীবনে 12 বছরে অনেক স্টুডেন্ট পড়াইছি, বিশেষ করে অ্যাডমিশনের স্টুডেন্ট আমি সবচেয়ে বেশি পড়াইছি। আমি জবে ক্লাস নিয়েছি, রাজশাহীতে অনেক কোচিংয়ে নিয়েছি ক্লাস, বাইরেও কিছু কোচিংয়ে নিয়েছি, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এই বছরই তো আমি ফার্স্ট। তো তো এখানে তো এসে তো প্রায় অনেক স্টুডেন্টের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক স্টুডেন্টের সাথে কথাও হয়। কিন্তু সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স আমার অ্যাডমিশনের ক্ষেত্রে। বাংলাদেশের এমন কোনো ইউনিভার্সিটি নাই যে ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট নাই, আছে, অনেক ভালো ভালো পজিশনে আছে। তো অনেকের অনেক বাস্তব অভিজ্ঞতা দেখছি। তো আমার মনে হয় আপনাদের স্বপ্নগুলো মানে সাধারণ একটা স্বপ্ন যেন হয়, ছোট্ট একটা জব, ঠিক আছে। আর সেটাতেই ভালো থাকার চেষ্টা করবেন। আমি হুজুরদের কথা যদি বলি, আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই হুজুরদের, যে আহ, দেখেন তারা কিন্তু স্বল্প বেতনে চাকরি করেও বাচ্চা কাচ্চা নিয়ে বউটো নিয়ে কিন্তু খুব ভালো থাকে, কিন্তু তাদের মধ্যে কিন্তু হতাশা নাই। দেখেন তারা কিন্তু সুইসাইড করে না। যত হতাশা দেখেন আমাদের মধ্যে। কেন আমাদের মধ্যে এই হতাশা? আমরা প্রত্যেকে যদি নিজ নিজ ধর্ম থেকে যদি দূরে চলে যাই, তাহলে আমাদের জীবনে কিন্তু হচ্ছে হতাশা বাড়বে। এটা কিন্তু সত্যি কথা। মানে এটা অ্যাভয়েড করার, ধর্ম থেকে যখনই আমরা দূরে চলে যাব তখনই কিন্তু আমাদের জীবনে হতাশাগুলো কিন্তু হচ্ছে বেড়ে যাবে। একটা বিষয় আমি লক্ষ্য করে দেখছি, আসরের পর যখন মসজিদে যাওয়া হয় নামাজ পড়তে, মানে মনে হয় খুব শান্তির জায়গা মনে হয়, মানে এখানে সারা জীবন থেকে যেতে পারলে মনে হয় ভালো হয়। মানে প্রার্থনা করতেও ভালো লাগে ওই সময়টা মসজিদে গেলে। মানে সারাদিনের ক্লান্তিটা ওইখানে গেলে নতুন করে আবার উপলব্ধি করতে পারি, যে মনে হয় না যে কিছুই করিনি পরবর্তী জীবনে। কারণ আমরা পরকাল বিশ্বাস করি, ইহকাল যেমন আমরা বিশ্বাস করি, পরকালও বিশ্বাস করি। তো ওইটা কিন্তু আমাদের মেনে চলতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে আমাদের জীবনটা করতে হবে। যে যাই বলে বলুক, আমার মনে হয় যে এটা করা উচিত সবার। এটা না করতে পারলে কিন্তু আপনি ভালো থাকবেন না। কেন ভালো থাকবেন না? কারণ আল্লাহ যেভাবে আমাদের ভালো থাকার মানে নিয়ামত গুলো দিয়েছে, রহমত গুলো দিয়েছে, ওইটার মধ্যে যদি আমরা ঢুকতেই না পারি আমরা কখনো ভালো থাকবো না। প্র্যাকটিক্যালি কিন্তু এটা, আর কোনো কাজকে ছোট মনে করবেন না।
আপনি যে কাজটা করতেছেন অনেকের কাছে ছোট হলেও আপনার কাছে যদি ভালো মনে হয় তা আপনি সেটা করেন। লাইফ আপনার, ডিসিশন আমার, আপনার। আবার দেখা যাচ্ছে যে আমি আপনাকে এক বেলা, দুই বেলা, তিন বেলা খাওয়াবো, চার বেলা কিন্তু আপনাকে আমি খাওয়াবো না, খাওয়াতে গেলে কিন্তু কথা শোনাবো। তো নিজের মতো করে লাইফটাকে লিড করার ট্রাই করেন। আর টেনশন বলছেন, টেনশন প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে, তবে আপনি নর্মালি প্রত্যেকটা বিষয়টাকে হ্যান্ডেল করেন। প্রত্যেকটা বিষয়কে নর্মালি হ্যান্ডেল করার ট্রাই করেন। কঠিন করে নিলে সেটা আরো কঠিন হয়ে যাবে, কঠিন করে নিলে সেটা কিন্তু আরো কঠিন হয়ে যাবে, আমি বলছি। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে ভয়, হালিমা শিমু দেখেন, আমাদের 50তম বিসিএস এর কোনো ব্যাচ নাই ভাই। ঠিক আছে? আমি সাম্প্রতিক গুলো হচ্ছে আপনাদেরকে দিব। হ্যাঁ, আমি সাম্প্রতিক কিছু কোশ্চেন দিব, আমি সাম্প্রতিক কিছু কোশ্চেন দিব আপনাদের। ঠিক আছে? আহ মন ভেঙে যাবে কেন বলেন? মন ভাঙার তো দরকার নাই, আপনি সময় নেন। দেখেন, আমি একটা ভাইয়ের উদাহরণ দিই। আহ, ভাই হচ্ছে 35তম বিসিএস এ ফেল, 36তম বিসিএস তে ফেল, 37, 38, 39, 40, 41 বিসিএস এ তিনি নন ক্যাডার। 41 বিসিএস এসে তিনি নন ক্যাডার। এর আগে তিনি হচ্ছে ওই একটা পরীক্ষার মানে বিসিএস এর একটা প্রিলিতেও পাশ করতে পারেন নাই। 41এই প্রিলিতে পাশ করছে এবং 41এই নন ক্যাডার হয়েছে। ভাগ্য দেখছেন আপনি? ভাগ্য দেখছেন? আর একটা কথা যদি বলি, আমাদেরই এক স্টুডেন্ট, আমাদেরই এক স্টুডেন্ট এতটাই নিডি, 2017 সালের কথা বলছি, তখন আমি রাজশাহীতে অ্যাডমিশন চ্যালেঞ্জ নামে একটা কোচিং আছে, চান্স পাওয়ার পর টাকা নেওয়া হয়। তো ওই কোচিংয়ে আমি ক্লাস নিতাম। তো আমাদের বাগমারার মসমলের একটা ছেলে, হিন্দু ছেলে, ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তো ওকে ফোন দিয়েছি, আমরা অফিসে আসছে, আমরা অফিসে বসে আছি ক্লাস শেষ করে, 2:30 বাজে। তখন আমরাও দুপুরের খাবার খাইনি। আমার বন্ধু ছিল সাথে, সেও টিচার, ইংলিশের টিচার। তো ও আসলো, ওকে আমি বলছি মিষ্টি খাওয়াবি না? তো ওই বলতেছে, মানে কান্না করে দিছে আর কি, যে ভাই আমি গতকাল দুপুরে খাইছি, এখন পর্যন্ত আমি কিছু খাই নাই, আমার কাছে কোনো টাকা নাই, আপনি আমাকে 100 টাকা দেন, আমি 50 টাকা খাবো আর 50 টাকা ভাড়া দিয়ে বাসায় যাব। এটা শোনার পর আমি ছিলাম না, মানে আমি হতভম্ব হয়ে গেছিলাম। 100 টাকা দিল, আমার বন্ধু আবার 100 টাকা দিল। ও ভর্তি হবে আর টাকা নাই, ও কি করে ভর্তি হবে? পরামর্শ দিল যে ভাই আমাদের কিচ্ছু নাই, ভর্তি হবে এই টাকাও নাই, কোচিনে টাকা দেবো কি, এই টাকাও আমার নাই। তোদের হচ্ছে 4 ডেসিমেল জমি ছিল, বাসার 2 ডেসিমেলের মতো বাসা ছিল 2 শতক জমিতে, আর বাড়ির সামনে 2 শতক জমি ছিল ফাঁকা। তা আমরা ওকে পরামর্শ দিই, তোর আব্বাকে গিয়ে ফোন দিয়ে বলিস ওই জমিটা যেন বিক্রি করে তোকে আপাতত পড়াই, কারণ তোকে এত টাকা দেওয়ার মতো টাকা আমাদেরও নাই, তখন তো ছোট মানুষ আমরা, ভার্সিটিতে পড়ি। হ্যাঁ, তখন এত টাকা নাই। তো ওই ছেলেটা বাড়িতে গেল, তার বাবার সাথে কথা হলো, তার বাবা শেষ পর্যন্ত জমি বিক্রি করলো। ওই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে ভর্তি হইল। ওই ছেলে 2023 সালে ব্যাংকে চাকরি পাইছে। ওই ছেলে 2023 সালে ব্যাংকে চাকরি পাইছে। আর কিছু বলার আছে বলেন? এর থেকে আপনারা ভালো আছেন না বলেন তো? এর থেকে তো আপনারা ভালো আছেন, এইটা শুধু আমাকে বলেন। এইটা শুধু দেখেন, ওই ছেলেটা ভালো আছে, আর কি লাগবে বলেন? আর কি লাগে বলেন তো? ওই ছেলেটা এখন ব্যাংকার, এখন ইচ্ছা করলেও প্রতি বছর কয়েক শতক জমি কিনতে পারে, এবং সে টিউশনি করে প্রচুর টাকা ইনকাম করতো। আমি তাকে বলতাম যে তুমি টিউশনি করো, টিউশনি করানো দরকার, প্রত্যেকটা ছেলে মেয়ের করানো দরকার, তাহলে বুঝতে পারবে যে লাইফটা কি। টিউশনির অনেক অভিজ্ঞতা আছে, কোনো একদিন ক্লাসে আবার বলবো। হ্যাঁ, তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই। হ্যাঁ, চেষ্টা করেন সবাই সবার জায়গা থেকে, সবার জন্য দোয়া থাকবে। হ্যাঁ, অনেক অনেক দোয়া থাকবে, কারণ আপনারা ভালো করলে আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।